দেখেন নেক্সট কি বলতেছে, অপরচুনিটি ড্রিভেন নেচার অফ এন্টারপ্রেনারশিপ ক্রিয়েটস ভ্যালু ফর দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, ঠিক আছে। তো দেখেন কি, আপনার যদি অপরচুনিটি ড্রিভেন নেচার থাকে, অপরচুনিটি ড্রিভেন কি বলছিলাম, যে প্রবলেম থাকবে, বিগ প্রবলেম, সেই প্রবলেমটা তো আপনি ফাইন্ড আউট করবেনই, সাথে সাথে আপনি এটা সলিউশনও বের করবেন। তো এই টাইপ যদি এন্টারপ্রেনারশিপ আপনার অর্গানাইজেশনে থাকে, তাহলে কিন্তু সেটা আপনার অর্গানাইজেশনের জন্য ভালো। কারণ কি, আপনি আপনার অর্গানাইজেশনের জন্য প্রবলেম ফাইন্ড আউট করবেন এবং সেগুলো সলিউশনও বের করবেন। তো সেটা কিন্তু আলটিমেটলি আপনার অর্গানাইজেশনের জন্য ভালো এবং আপনার অর্গানাইজেশনের জন্য ভ্যালু ক্রিয়েট করবে। ঠিক আছে, এই যে দেখেন লাস্টলি ডেফিনেশন দেওয়া আছে, অপরচুনিটিজ আর টিপিক্যালি ক্যারেক্টারাইজড অ্যাজ প্রবলেমস ইন সার্চ অফ সলিউশনস। ঠিক আছে, এখন দেখেন গুগল কি বলতেছে। Google's leaders suggest that its point of distinction is anticipating need not yet articulated by our global audience, then meeting them with products and services that set new standards. So Google কি চায়? Google চায় হচ্ছে যে গুগলের অডিয়েন্স কারা? গুগলের অডিয়েন্স কিন্তু ওয়ার্ল্ডের সব সব মানুষই আর কি, সবাই কম বেশি গুগল ইউজ করে ওয়ার্ল্ডের। সো টোটাল আমাদের পুরা ওয়ার্ল্ডটাই হচ্ছে গুগলের অডিয়েন্স বা গুগলের ইউজার। ঠিক আছে, সো গুগল চাই কি, গুগল চাই তারা আগে থেকেই মানে আগে থেকেই এমন কিছু বের করবে বা নতুন কোনো ইনোভেশন নিয়ে আসবে যেটা ওয়ার্ল্ডের মানুষ কখনো দেখে নাই বা কখনো বা কখনো দেখে নাই বা কখনো শুনে নাই, কখনো ইউজ করে নাই। ঠিক আছে, তো গুগল আগে থেকেই এইরকম কিছু নিয়ে এসে একটা স্ট্যান্ডার্ড সেট করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গুগলের আর কি, গুগলের পয়েন্ট অফ ভিউ, তারা এমন কিছু ক্রিয়েট করবে যেটা ওয়ার্ল্ডের মানুষ এখনো দেখে নাই বা শুনে নাই। তো তারা অনেক অ্যাডভান্স থাকবে। ঠিক আছে, বা তারা কোনো কিছু অনুমান করবে যে ইন ফিউচার এটা লাগতে পারে। ঠিক আছে, তো তারা আগে থেকে ওটা অনুমান করে সেই অনুযায়ী কাজ করে নতুন ইনোভেশন নিয়ে আসবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গুগলের ড্রাইভিং ফোর্স। ঠিক আছে, গুগল এই থিওরির উপরে চলে আসলে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আজকে মেবি অ্যাটেন্ডেন্সের লিংকটা দেন নাই। আচ্ছা, এটা আপনাদের ক্লাস শেষে দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, নাকি এখনই দিতে হবে? দিয়েছিলাম স্যার, আপনার ইচ্ছা স্যার। আচ্ছা, দাঁড়া দিয়ে দিচ্ছি। আমাকে একটু সময় দেন, একটু ওয়েট করেন। হ্যাঁ।
ঠিক আছে, সমস্যা নেই, কারেন্ট তো যাইতেই পারে বা নেটে প্রবলেম তো হইতেই পারে, সমস্যা নেই। আচ্ছা, আপনারা পাইছেন অ্যাটেন্ডেন্স ফর্মটা গুগল ক্লাসরুমে? গুগল ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স ফর্মটা পাইছেন? জি স্যার, আসছে স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো চলেন এখন দেখি স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজি হচ্ছে the central integrated externally oriented concept of how an organization will achieve its objective। ঠিক আছে, সেই স্ট্র্যাটেজি হচ্ছে, যেমন আপনার পরীক্ষার কথাই চিন্তা করেন, আপনি পরীক্ষার এক্সামে কি করেন? মানে আমি যেটা করি, আপনারা আপনারা হয়তো করতে পারেন আবার নাও করতে পারেন। তো আমি পরীক্ষার কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা দেখার পরে আমি চিন্তা করি যে হ্যাঁ, আমি 3 নাম্বার আর 5 নাম্বার ভালো পারবো, তো ওইগুলো আগে লিখবো, তারপরে এটা এটা একটু কম পারে এটা তারপরে লিখবো, আর এটা একদমই পারে না এটা লাস্টে লিখবো। অথবা আমরা একটা ছক মনে মনে একটা প্ল্যান বের করে ফেলি না? তো সেটাই হচ্ছে আসলে স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো একটা অর্গানাইজেশনের আমার আমার টার্গেটটা কি থাকে, আমার অবজেক্টিভটা কি থাকে। তো আমি এই মানে এইভাবে ধরে ফেলি যে 4 নাম্বার আর 5 নাম্বার আগে লিখবো, তাহলে এইভাবে আগাইলে আমি সময়ের মধ্যে শেষ করতে পারবো, আর হয়তো আমি ম্যাক্সিমাম মার্কসটা পাবো। তো আপনার টার্গেট হচ্ছে সময়ের মধ্যে শেষ করা আর ম্যাক্সিমাম মার্কস পাওয়া আপনার এক্সামে। তো এটা হচ্ছে আপনার অবজেক্টিভ। আর আপনি স্ট্র্যাটেজি বানাইলেন কি, যে হ্যাঁ আমি 4-এর পরে 5 লিখবো, 5-এর এটা এইভাবে লিখবো, 3-এর সিতে এরকম একটা ফিগার দিব। তো এইগুলা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। তো একটা অর্গানাইজেশনের কিন্তু এরকম স্ট্র্যাটেজি থাকে। ঠিক আছে, তো একটা অর্গানাইজেশন এরকম অবজেক্টিভ, অর্গানাইজেশন যে অবজেক্টিভ সেটা অ্যাচিভ করার জন্য কিন্তু একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি থাকে। ঠিক আছে, এখন দেখেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইজ দ্য বডি অফ নলেজ দ্যাট অ্যান্সার কোশ্চেন্স অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ গুড স্ট্র্যাটেজিস। সো একটা অর্গানাইজেশনের গুড ভালো স্ট্র্যাটেজি থাকা, ভালো স্ট্র্যাটেজি তো অবশ্যই দরকার। ঠিক আছে, একটা অর্গানাইজেশন তো ভালো ডেভেলপমেন্ট আর ইমপ্লিমেন্টেশন থাকা উচিত। তো সেই জন্য কি একটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বডি রাখা হয়। ঠিক আছে, তারা হচ্ছে এই ভালো ভালো স্ট্র্যাটেজি ডেভেলপ করে বা ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, আর দেখেন স্ট্র্যাটেজি প্রোভাইডস লিডার্স এন্ড এমপ্লয়িজ উইথ আ ক্লিয়ার সেট অফ গাইডলাইন্স ফর দেয়ার ডেইলি অ্যাকশনস। যেমন আমি যে একটা স্ট্র্যাটেজি বানাইছিলাম এক্সাম হলে, যে এটার পরে এটা করব, সেটার পর সেটা করব, তো একটা ক্লিয়ার সেট অফ গাইডলাইন্স পেয়ে গেছিলাম না আমার স্ট্র্যাটেজির মাধ্যমে। অথবা মনে করেন যে কোনো একটা কোম্পানিতে তার অবজেক্টিভ হচ্ছে আগামী ধরেন বাংলাদেশে কোন একটা কোম্পানির অবজেক্টিভ হচ্ছে আগামী 1 বছরের মধ্যে 64টা জেলায় তাদের শোরুম করবে। ঠিক আছে, বা ওয়ালটনের কথা চিন্তা করেন, ধরেন ওয়ালটন ভাবতেছে আগামী 1 বছরের মধ্যে 64টা জেলায় আমাদের শোরুম থাকবে। সো এটা তো বললেই সে আসলে হবে না, সো তাকে তো একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ঠিক আছে, যে এই শোরুম 64টা করতে হলে আমার কি কি করতে হবে, যেমন ওইখানে যে একটা ভাড়া নিতে হবে, দোকান ভাড়া নিতে হবে, বা এই করতে হবে সেই করতে হবে। তো আপনি এরকম কি অ্যাকশন বানায় ফেলেন না, যে এই কাজগুলো করতে হবে, আবার সেই অ্যাকশনের কাজ মধ্যে আপনি লিখেন যে আপনার ডেইলি অ্যাকশন গুলো কি কি হবে। ঠিক আছে, এখন দেখেন a vision without a strategy remains illusion। ভিশন কি কেউ কি বলতে পারেন? ভিশনটা কি? লক্ষ্য স্যার। হ্যাঁ, ভিশন লক্ষ্য ঠিক আছে, বাট ভিশন হচ্ছে আসলে একটা ফিউচার ফিউচার টার্গেট বা ফিউচার অবজেক্টিভ বলতে পারেন। ঠিক আছে, ফিউচার বলতে একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা বা একটা জি সুদূর স্যার, প্রসারী সুদূর আপনার প্রসারী। জি টার্গেট। যেমন ওই যে বাংলাদেশে অনেক সময় বলে না ভিশন 2041। তো এরকম লং টার্ম যদি আপনার কোনো প্ল্যান থাকে, যে ধরেন যে ওয়ালটন চিন্তা করতেছে যে আগামী 50 বছরের মধ্যে বা 100 বছরের মধ্যে শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের সব জায়গায় যেন আমাদের প্রোডাক্ট থাকে। তো এটা কিন্তু আসলে একটা ভিশন ওয়ালটনের জন্য। এবং আপনি ভিশন বানায় রাখলেন, শুধু শুধু আপনার কোনো স্ট্র্যাটেজি নাই, তাহলে কি আপনি আপনার ভিশন ফুলফিল করতে পারবেন? পারবেন না কিন্তু। তো এই জন্য বলা হচ্ছে আ ভিশন উইদাউট আ স্ট্র্যাটেজি রিমেইনস ইলিউশন। ঠিক আছে,
মানে একটা ধোঁয়াশা আর কি। আপনার ভিশন আছে কিন্তু আপনার কোনো স্ট্র্যাটেজি নাই। সো একটা ভিশন, একটা স্ট্র্যাটেজি বাদে হচ্ছে একটা ধোঁয়াশা। ঠিক আছে। আরেকটা জিনিস কি দেখেন, হোপ ইজ নট আ স্ট্র্যাটেজি। শুধু আশা করা কি একটা স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজি না কিন্তু। আপনি মনে মনে আশা করে রাখলেন যে এটা করব, বাট সেটা কিন্তু আসলে স্ট্র্যাটেজি নয়। স্ট্র্যাটেজির জন্য আপনি মনে মনে এটা চিন্তা করবেন এবং সেই অনুযায়ী কাজও করতে হবে। সেই অনুযায়ী আপনাকে অগ্রসর হইতে হবে। ঠিক আছে। বা সেই অনুযায়ী আপনাকে অ্যাকশন প্ল্যান লিখতে হবে। খালি মনে মনে চিন্তা করে রাখলেন যে আমি এইটা হব, এটা কিন্তু আসলে স্ট্র্যাটেজি না। ঠিক আছে। এখন দেখেন ম্যানেজমেন্টে লিডারশিপ, এন্টারপ্রেনারশিপ আর স্ট্র্যাটেজি এর রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে, একটা লিডার কি করে? একটা লিডার হচ্ছে অর্গানাইজেশনকে লিড দেয়। ঠিক আছে। একজন এন্টারপ্রেনার কি করে? এন্টারপ্রেনার হচ্ছে অপরচুনিটি আইডেন্টিফাই করা। অপরচুনিটি আইডেন্টিফাই করা কি বলছিলাম? যে কোনো একটা বিগ প্রবলেম আপনি আইডেন্টিফাই করবেন এবং শুধু প্রবলেমটা আইডেন্টিফাই করবেন না, সেই প্রবলেমের জন্য একটা সলিউশনও দিবেন। ঠিক আছে। সো এন্টারপ্রেনার কি করে? একজন আইডেন্টিফাই অপরচুনিটিস এবং সলভ প্রবলেমস এবং ডিফাইন পারপাস অফ দা অর্গানাইজেশন। ঠিক আছে। আর কোন একটা কোম্পানির স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কি করে? মেক শিওর দ্যাট দ্য রাইট চয়েসেস আর মেড। ঠিক আছে। সো তারা আসলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আসলে এনশিওর করে বা তারা এমন ভাবে স্ট্র্যাটেজি বানায় যেন কোম্পানি কোনো ক্ষেত্রে কোনো রকম ভুল ডিসিশন না নেয়। ঠিক আছে। বা স্ট্র্যাটেজিতে এমন ভাবে সাজানো থাকবে যেন এখানে কোনো রং ডিসিশন না থাকে। সো আপনি যখন হু দিয়ে কোশ্চেন করবেন যে একটা ম্যানেজমেন্টের, আসলে ম্যানেজমেন্টে যদি ম্যানেজমেন্টে কারা, হু কাদের থাকা উচিত। ঠিক আছে। সো আসলে একটা ম্যানেজমেন্টে লিডার থাকা উচিত। ঠিক আছে। এখন একটা ম্যানেজমেন্টে কি থাকা উচিত? একটা ম্যানেজমেন্টে যদি আপনি হোয়াট দিয়ে কোশ্চেন করেন, একটা ম্যানেজমেন্টে যদি আপনি হোয়াট দিয়ে কোশ্চেন করেন, তাহলে আসলে কি থাকা উচিত একটা ম্যানেজমেন্টে? একটা ম্যানেজমেন্টে হচ্ছে এন্টারপ্রেনার থাকা উচিত। সো এমন একজন থাকা উচিত যে কোম্পানির জন্য নতুন ধরনের চিন্তা ভাবনা করবে, রিস্ক নিয়ে কিছু একটা করবে। ঠিক আছে। বা চেঞ্জ নিয়ে আসবে, কোম্পানির জন্য প্রবলেম ফাইন্ড আউট করবে এবং সেই প্রবলেমের সলিউশন দিবে। ঠিক আছে। আর একটা ম্যানেজমেন্ট আসলে কিভাবে চলা উচিত, হাউ। এই জন্য যদি আপনি ম্যানেজমেন্টের ক্ষেত্রে হাউ দিয়ে কোশ্চেন করেন, তো একটা ম্যানেজমেন্ট হচ্ছে কিভাবে চলা উচিত, একটা স্ট্র্যাটেজিক ওয়েতে চলা উচিত। এই জন্য কি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটাও ইম্পর্টেন্ট। সো হু দিয়ে কোশ্চেন করলে লিডার, হোয়াট দিয়ে কোশ্চেন করলে এন্টারপ্রেনার, আর হাউ দিয়ে কোশ্চেন করলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। সো এখন বলেন, হোয়াট মেক্স সামওয়ান আ গ্রেট লিডার? একজন আমাকে এক লাইনে, দুই লাইনে, যা ইচ্ছা মনে আসে বলেন। মানে একজন গ্রেট লিডার হইতে হলে তার কি ক্যারেক্টারিস্টিক বা কি কোয়ালিটি থাকা উচিত আসলে? কেউ কি বলতে পারেন? স্যার প্রথমত স্যার ওই যে ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স পাওয়ার যে আর কি যে ইয়েটা থাকতে হবে। তারপরে ইনফ্লুয়েন্স হচ্ছে না, স্যার আসলে মানে ইন্সপায়ার করতে পারে বা মোটিভেশন দিতে পারে। ইন্সপায়ারেশন, জি স্যার, ইন্সপায়ার বা হচ্ছে মোটিভ মোটিভ দেওয়া কাউকে, এই টাইপের যেসব যোগ্যতা আছে। তারপরে হচ্ছে স্যার বিভিন্ন ধরনের মানে কমিউনিকেশন স্কিল, যেটা আর কি মানে হ্যাঁ, এটা হ্যাঁ, মনে করি যে কমিউনিকেশন স্কিল খুবই ভালো হওয়া উচিত আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর দেখেন, why and how leadership, entrepreneurship and strategy makes a better management। এই যে আগের স্লাইডে আমরা যেটা দেখে আসলাম, যদি একটা ভালো লিডার থাকে কোম্পানিতে, তাহলে কি অর্গানাইজেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে লিড করে। একটা কোম্পানিতে যদি ভালো এন্টারপ্রেনার থাকে, তাহলে সে কোম্পানির জন্য কি কি অপরচুনিটি আছে মার্কেটে, সেগুলো ফাইন্ড আউট করতে পারে। বা তার প্রবলেম, তার কোম্পানির জন্য বা অর্গানাইজেশনের জন্য কোনো প্রবলেম থাকলে সেটা আইডেন্টিফাই করে সলভ করতে পারে। তার অর্গানাইজেশনের পারপাস ডিফাইন করতে পারে। আর যদি ভালো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থাকে, তাহলে শিওর করতে পারে যে
একটা কোম্পানিতে কখনো ভুল ডিসিশন নেওয়া হবে না, ঠিক আছে? কোম্পানির যদি স্ট্র্যাটেজি ভালো থাকে তাহলে কি তারা রাইট ওয়েতে আগাবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে, এই জিনিসগুলাই হচ্ছে একসাথে এইভাবে একটা বেটার ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট হয় একটা কোম্পানিতে বা একটা অর্গানাইজেশনে, ঠিক আছে? জি স্যার। সো আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম মনে হয় যে আমরা পিওএলসি পড়বো। পিওএলসি মানে হচ্ছে, পিওএলসি একটা ফ্রেমওয়ার্ক, বুঝছেন? সো যে পি মানে হচ্ছে প্ল্যানিং, ও মানে হচ্ছে অর্গানাইজিং, এল মানে হচ্ছে আপনার লিডিং, আর সি মানে হচ্ছে আপনার কন্ট্রোলিং। তো এগুলো প্রত্যেকটা কি কি এগুলো আমরা হচ্ছে এখন দেখবো। দেখেন প্ল্যানিংটা কি, প্ল্যানিং এর মধ্যে আসলে কি কি থাকতে পারে? প্ল্যানিং এর মধ্যে থাকবে হচ্ছে আপনার ভিশন আর মিশন। ভিশনটা কি বললাম? ভিশনটা কিন্তু একটু আগেই বললাম। ভিশনটা হচ্ছে আপনার, আপনি যখন কোনো লং টার্ম কোনো আপনার একটা গোল বা লং টার্ম কোনো একটা অবজেক্টিভ থাকে সেটা হচ্ছে আপনার ভিশন। যেমন ওয়ালটনের ভিশন হতে পারে আগামী 100 বছরের মধ্যে সারা ওয়ার্ল্ডে আমাদের প্রোডাক্ট থাকবে, ঠিক আছে? সো এই ভিশনটা অ্যাচিভ করার জন্য আমাদের যে সাব ওয়ার্ক গুলো করা লাগে, বা ভিশনটা অ্যাচিভ করার জন্য আমাদের যে ছোট কাজগুলো করা লাগে বা ছোট যে অবজেক্টিভ গুলো থাকে সেটা হচ্ছে আপনার মিশন। যেমন আমি বললাম কি ওয়ার্ল্ডের মধ্যে, ওয়ার্ল্ডে আপনার ওয়ালটনের প্রোডাক্ট থাকবে, এটা হচ্ছে আপনার ভিশন। তো এই ভিশনটার জন্য আপনাকে কি কি মিশনে নামতে হবে? যেমন একটা মিশন হতে পারে যে আমার প্রোডাক্ট, ওয়ালটনের প্রোডাক্টটার পাবলিসিটি বাড়াতে হবে। তো এটা আপনার একটা মিশন হতে পারে যে আপনি ওয়ার্ল্ডে আপনার ওয়ালটনের সব প্রোডাক্টের কি পাবলিসিটি করবেন বা অ্যাডভার্টাইজিং করবেন। সো এটা আপনার একটা মিশন। তো ওয়ার্ল্ডে করার আগে আপনার আরেকটা মিশন থাকতে পারে যে ওয়ার্ল্ডে করার আগে আমি বাংলাদেশের 64 জেলায় ওয়ালটনের শোরুম দিব। সো এটা একটা আপনার মিশন হইতে পারে। সো ভিশনটা অ্যাচিভ করার জন্য আপনার ছোট ছোট যেই অবজেক্টিভ বা গোলস গুলো থাকে সেগুলো হচ্ছে আপনার মিশন। বুঝতে পারছেন? স্ট্র্যাটেজাইজিং কি বললাম? যেটা একটু আগে আপনাদেরকে বললাম যে আপনার ভালো একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, একটা সেট অফ অ্যাকশনস থাকতে হবে যেন আপনি কোনো ভুল ডিসিশন না নেন। আর গোলস এন্ড অবজেক্টিভ কি? গোল মানে কি? গোল মানে হচ্ছে ধরেন গোল এইরকম হইতে পারে যে হ্যাঁ, এই বছরে আমার অ্যাটলিস্ট প্রফিট 1 কোটি টাকা হইতে হবে। সো এরকম একটা গোল থাকতে পারে। আবার অবজেক্টিভ থাকতে পারে, ঠিক আছে? যে আমার অবজেক্টিভ কিরকম হইতে পারে বলেন? যে অবজেক্টিভ থাকতে পারে যে আমরা দেশের 90% মানুষের কাছে আমাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করব। সো এরকম গোলস থাকতে পারে একটা কোম্পানির, বা একটা কোম্পানির অবজেক্টিভস থাকতে পারে। সো এই যে ভিশন, মিশন, স্ট্র্যাটেজাইজিং আর গোলস এন্ড অবজেক্টিভস, এই তিনটা মিলে হচ্ছে আপনার প্ল্যানিং হয়। জি স্যার। অর্গানাইজিংটা কি দেখেন? অর্গানাইজিংটা হচ্ছে অর্গানাইজেশন ডিজাইন। অর্গানাইজেশন ডিজাইন হচ্ছে এরকম যে আপনি দিতে পারেন যে আমার অর্গানাইজেশনটাকে আমি কিভাবে স্ট্রাকচার করব, মানে কি আমার অর্গানাইজেশন স্ট্রাকচারটা কিরকম হবে। ধরেন আমার সেলস ম্যানেজার হচ্ছে রহিম, আমি আমার রহিমকে সেলস ম্যানেজার বানাবো। আমার এই প্রজেক্টের জন্য আমি করিমকে অ্যাকাউন্ট অফিসার বানাবো। তো এই যে আপনি একটা মনে মনে একটা আর্কিটেকচার বানাইতেছেন, এটা হচ্ছে আপনার অর্গানাইজেশন ডিজাইন। বা মনে করেন যে আমার অর্গানাইজেশনের এই সাব ইউনিটটা উত্তরায় থাকবে, এটা থাকবে আপনার খিলক্ষেতে, এটা থাকবে আপনার বনানীতে। তো এই যে মনে মনে আপনি ডিজাইন করতেছেন আপনার অর্গানাইজেশনের জন্য যে হ্যাঁ এই 3 জায়গায় এইভাবে এইভাবে দিলে আমার অর্গানাইজেশনের জন্য ভালো। তো এটা হচ্ছে আসলে অর্গানাইজেশন ডিজাইন। কালচারটা কি? কালচারটা হচ্ছে আপনার, ধরেন আপনার কোম্পানিতে খুব ভালো একটা ট্রেডিশন আছে। কিরকম ট্রেডিশন? প্রতিদিন বৃহস্পতিবার আপনারা তো অনেক কাজকর্ম ধরেন করা লাগে, সারা সপ্তাহ ধরে অফিসে একই টাইপের বোরিং মনোটোনাস কাজ আপনার করা লাগে। তো আপনি কি করলেন? একটা ভালো ট্রেডিশন চালু করলেন যে বৃহস্পতিবার হুম, আমরা অফিস শেষে সবাই একসাথে ফুটবল খেলবো। ফুটবল খেলা করে সবাই একসাথে ফ্রেশ হয়ে আমরা একসাথে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব। সো এটা ধরতে পারেন আপনার অর্গানাইজেশন একটা কালচার, এবং এটা কি একটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আপনার কালচার। আর সোশ্যাল নেটওয়ার্কটা কি?
অর্গানাইজেশন তো একা একা চলতে পারে না, ঠিক আছে? তো সোশ্যাল নেটওয়ার্কটা আসলে দরকার। কেন দরকার বলেন তো? আপনার কোম্পানি তো একাই সবকিছু প্রডিউস করতে পারে না। সো আপনার কোম্পানির কোনো কিছু করার জন্য অন্য কোম্পানির উপরেও কি ডিপেন্ডেন্ট হওয়া লাগে। যেমন ধরতে পারেন যে আপনি প্রাণের কথা চিন্তা করেন, প্রাণ তো চানাচুর বিস্কুট এগুলা বানায়। তো প্রাণ তো চানাচুর বিস্কুট বানায়, কিন্তু তারা তো আটা ময়দা এগুলো তো তাদের কোম্পানিতে উৎপন্ন হয় না, তাদের ইন্ডাস্ট্রিতে উৎপন্ন হয় না। সো তাদেরও কি অন্যান্য ইন্ডাস্ট্রি বা অন্যান্য থার্ড পার্টির কাছে ডিপেন্ডেন্ট হওয়া লাগে। তো তাদের সাথেও আসলে কি গুড রিলেশন রাখা উচিত। তো এই জিনিসটা হচ্ছে আসলে কি আপনার সোশ্যাল নেটওয়ার্ক। এখন দেখেন লিডিং। লিডিংটা কি লিডারশিপ, যেটা আপনাকে বললাম, অন্যদেরকে ইন্সপায়ার করবে অ্যাকশন করার জন্য। আর লিডিং এর মধ্যে কি ডিসিশন মেকিং ও পড়ে। ডিসিশন মনে করেন কোন একটা ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং এ একজন লিডার কি পার্টিসিপেট করে। কমিউনিকেশনটা কি, অ্যাজ এ লিডার আপনার কিন্তু আপনার সাবঅর্ডিনেট বা আপনার আন্ডারে যে এমপ্লয়ি গুলো কাজ করতেছেন তাদের সাথে আপনার ভালো কমিউনিকেশন রাখা উচিত। তাদের সুখ দুঃখে তাদের সাথে সুখ দুঃখের গল্প করা উচিত, ঠিক আছে? তাদের মনের কথা জানা উচিত। আবার ঠিক একইভাবে একজন লিডার তার টপ লেভেলে বা তার হায়ার লেভেলে যে ম্যানেজার বা হায়ার লেভেলে যে লিডার আছে তাদের সাথেও ভালো রিলেশন রাখবে, ঠিক আছে? তো এটা হচ্ছে লিডিং একটা ভালো গুণ। আর একজন লিডার কি করে বা লিডিং এ কি করতে পারেন? লিডিং এ আপনি কি, একজন লিডার হচ্ছে টিম বানায় দেয়। ধরেন আপনাদের একটা লিডার আছে, সেই লিডার আপনাদেরকে বললো যে আপনারা এই 15 জন একটা টিম হয়ে এই কাজটা করে আসেন অফিসের পক্ষ থেকে, ঠিক আছে? আর লিডিং এ কি মোটিভেশন, আপনার এমপ্লয়ীদেরকে আপনার মোটিভেট করতে হবে কোনো কাজ করার জন্য। কাজটা যতই বোরিং হোক আপনি এমন ভাবে মোটিভেট করবেন যেন তারা নিজে থেকেই উদ্বুদ্ধ হয়ে কাজটা করে। আর কন্ট্রোলিং কি, সিস্টেমস আর প্রসেস। কন্ট্রোলিং জিনিসটা হচ্ছে এরকম, যেমন আপনার অনেক কোম্পানিতে অনেক কোম্পানির কি কোয়ালিটি কন্ট্রোল বলে থাকে একটা জিনিস থাকে। তো তারা কি হচ্ছে, তারা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল করে, ঠিক আছে? সো বা আপনার সিস্টেম আপনার কোম্পানির সিস্টেম কি সিস্টেমে চলে, আপনার কোম্পানির কি প্রসেসে চলে, সেগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? তো দেখেন এখন প্ল্যানিং এ কি করা লাগে। এবার আমরা একটু ডিটেইলস দেখবো প্রত্যেকটা দিয়ে, যে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এবং কন্ট্রোলিং এর প্রত্যেকটারই আমরা এখন আলাদা আলাদা একটু ডিটেইলস দেখবো, ঠিক আছে? তো দেখেন প্ল্যানিং কি। জি প্ল্যানিং হচ্ছে আপনার সেটিং অবজেক্টিভস এন্ড ডিটারমাইনিং এ কোর্স অফ অ্যাকশন। সো আসলে একটা নকশা তৈরি করা বা একটা ম্যাপ বানানো। ম্যাপ বলতে যে হ্যাঁ আমার অবজেক্টিভ হচ্ছে এই বছরের মধ্যে আমার 10 লাখ টাকা যেন প্রফিট হয়। তো 10 লাখ টাকা প্রফিট হলে মানে বললেই তো আসলে হবে না, সেই অনুযায়ী তো আপনাকে একটা কোর্স অফ অ্যাকশনও বানাইতে হবে। ধরেন কোর্স অফ অ্যাকশন হচ্ছে 10 লাখ টাকা যদি আসলে আমার আসলে প্রফিট করতে হয়, তাহলে আমি কি করতে হবে, আমার কোম্পানির অ্যাডভার্টাইজিং বাড়াইতে হবে, আমার কোম্পানির পাবলিসিটি বাড়াইতে হবে, আমার কোম্পানির নিয়ে বিভিন্ন সেমিনার করতে হবে। তো এইগুলো হচ্ছে আসলে আপনার কোর্স অফ অ্যাকশন। আপনার অবজেক্টিভ ছিল 10 লাখ টাকা প্রফিট নিয়ে আসা, এবং এই 10 লাখ টাকা প্রফিটের জন্য আপনাকে কি কাজ করতে হতে পারে সেটা হচ্ছে আপনার ডিটারমাইনিং আ কোর্স অফ অ্যাকশন, ঠিক আছে? একটা কোম্পানিতে আসলে প্ল্যানিংটা কিভাবে করে, একটা কোম্পানিতে প্ল্যানিংটা কিভাবে করে? ফার্স্টলি হচ্ছে এনভায়রনমেন্টাল স্ক্যানিং। একটা প্ল্যানিং করার আগে সে এনভায়রনমেন্টটা স্ক্যানিং করে। এনভায়রনমেন্টাল স্ক্যানিংটা কি, যে ধরেন আপনি একটা কোম্পানির লিডার, আপনি একটা কোম্পানির ম্যানেজার। সো এনভায়রনমেন্টাল স্ক্যানিং আপনার জন্য হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল স্ক্যানিং করতে পারেন, আর এনভায়রনমেন্টাল ইন্টারনাল এনভায়রনমেন্টাল স্ক্যানিং করতে পারেন। এক্সটার্নাল এনভায়রনমেন্টাল স্ক্যানিংটা হচ্ছে যে এখন আসলে মার্কেটে কি চলে, বা এখন মার্কেটে আসলে কি চলে আমাকে সেই অনুযায়ী প্ল্যান করতে হবে, ঠিক আছে? বা এখন মার্কেটে আমার কম্পিটিশন মানে আমার কম্পিটিটর কারা, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, যে কম্পিটিটর কারা, বা এখন মার্কেটে কি কি প্রোডাক্ট দিলে আসলে ভালো সেল হবে,
এগুলো হচ্ছে আপনার এক্সটার্নাল এনভায়রনমেন্টাল স্ক্যানিং। আর ইন্টারনাল এনভায়রনমেন্টাল স্ক্যানিং এরকম হতে পারে যে আপনার কোম্পানির আসলে ভালো গুণগুলা কি কি, বা আপনার কোম্পানির স্ট্রং পয়েন্ট কোনগুলা, সেগুলো ধরেন ফাইন্ড আউট করতে পারেন। সো আপনার কোম্পানির স্ট্রং পয়েন্ট গুলা ইউজ করে আপনার কোম্পানিকে কিন্তু উপরের দিকে আপনি নিয়ে যেতে পারেন। ঠিক আছে, এখন দেখেন ফোরকাস্ট ফিউচার। ফোরকাস্ট ফিউচারটা যেটা আপনার বোঝাইতেছে সেটা হচ্ছে যে ফিউচারে আসলে কি কি হইতে পারে। যেমন এখন আমরা ধারণা করি যে হ্যাঁ কোভিড-19 সিচুয়েশন চলতেছে, সো ফিউচারে আসলে মার্কেটের অবস্থা খুব একটা ভালো না হওয়ার চান্সই বেশি। কারণ কি, কোভিড-19 অনেকে জব হারাইছেন, কোভিড-19 অনেক অনেকে অনেক সমস্যায় আছেন আর কি। সো এইরকম ফিউচার ফোরকাস্ট করতে হবে, ঠিক আছে। আর সেই অনুযায়ী এনভায়রনমেন্ট স্ক্যানিং করে ফিউচার ফোরকাস্ট করে আপনাকে সেই অনুযায়ী অবজেক্টিভ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, অবজেক্টিভ ক্রিয়েট করা বলতে কি বললাম, এই যে দেখেন 10 লাখ টাকা আমার রেভিনিউ, ঠিক আছে, 10 লাখ টাকা আমার রেভিনিউ না, 10 লাখ টাকা আমার প্রফিট এই বছর নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে আপনার কি অবজেক্টিভ ক্রিয়েট করে ফেললেন আপনি, যে এই বছরের মধ্যে যেভাবে হোক আমাকে 10 লাখ টাকা প্রফিট নিয়ে আসতে হবে। 4 নম্বর পয়েন্টটা বলতেছে আপনার আইডেন্টিফাই অল্টারনেটিভ কোর্সেস অফ অ্যাকশন। সো আপনি মনে করেন যে প্ল্যানিং এভাবে করলেন যে এইটা করবেন 1 নম্বরে, এইটা করবেন 2 নম্বরে, এটা করবেন 3 নম্বরে, বাট কোনো কারণে যদি আপনার মনে করেন এই 2 নম্বরটা করা হলো না, তো তার মানে কি আপনার প্ল্যানটা কি একদম পুরা বিফলে চলে গেল? এটা না, এটা করা যাবে না। সো আপনার প্রত্যেকটা প্ল্যানিং এর একটা প্রত্যেকটা প্ল্যানের আপনার কি অল্টারনেটিভ রাখতে হবে। তো ধরেন কোনো কারণে আপনি 2 নাম্বার কাজটা করতে পারলেন না, বা কোনো ম্যান পাওয়ারের অভাবে বা কোনো মেশিনের অভাবে আপনি 2 নাম্বারটা করতে পারলেন না, তো এটা প্রক্সি হিসেবে অবশ্যই আপনাকে একটা অল্টারনেটিভ ওয়ে রাখতে হবে যেন আপনার প্ল্যানিংটা বিফলে না যায়। তো ধরেন এই যে 2 নাম্বার কাজটা আপনি কোনো কারণে করতে পারলেন না, তো এটা অল্টারনেটিভ হিসেবে আপনি কি এ রেখে দিছিলেন, তো একের পরে আপনি এ করবেন, এরপরে আপনি 3 করবেন। ঠিক আছে, যেন আপনার টোটাল প্ল্যানটা এক্সিকিউট হয় বা টোটাল প্ল্যানটা ভালোভাবে সফল হয়। আর কনস্ট্যান্ট এভালুয়েশন মানে হচ্ছে আপনি যে প্ল্যানটা করছেন, ঠিক আছে, এই প্ল্যানটা মনে করেন যে এই প্ল্যানটা একবার এক্সিকিউট করলেন, তো করে দেখলেন যে 10 লাখ টাকা আসলে আমার আসলো না, আমার হচ্ছে 9 লাখ টাকা প্রফিট আসছে। তো এখন আপনি ফাইন্ড আউট করবেন যে আমার কেন 9 লাখ টাকা আসলো, মানে আমার কি কি আসলে ড্রব্যাকস ছিল, আমার কি কি আসলে কি কি পিছু টান ছিল যে আমার 10 লাখ টাকা দিয়ে 9 লাখ টাকা প্রফিট আসলো। তো এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট ইভালুয়েশন। সবসময় আপনাকে মূল্যায়ন করতে হবে যে আপনার প্ল্যানিং এ কি ফ্ল ছিল, আপনার প্ল্যানিং এ আপনার অল্টারনেটিভ কোর্সেস গুলো ঠিক মতো আপনি এনভায়রনমেন্টাল স্ক্যানিং ঠিক মতো করছিলেন কিনা। তো এই যে এটাকে হচ্ছে ইভালুয়েট করতে হবে। ঠিক আছে, তো এই 5টা স্টেপ হচ্ছে আপনার প্ল্যানিং এর। বুঝতে পারছি? জি স্যার। এখন হচ্ছে দেখেন 3 টাইপস অফ প্ল্যানিং আছে। ফার্স্ট প্ল্যানিংটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং, সেকেন্ডটা ট্যাকটিক্যাল প্ল্যানিং, থার্ডটা হচ্ছে আপনার অপারেশনাল প্ল্যানিং। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং গুলো হচ্ছে কোম্পানির জন্য ইম্পর্টেন্ট ডিসিশন গুলা। ইম্পর্টেন্ট ডিসিশন বলতে দেখেন অ্যানালাইজিং কোম্পানি কম্পিটিটিভ অপরচুনিটিস এন্ড থ্রেটস। অপরচুনিটিস কি বলছিলাম, যে বিগ প্রবলেম ফাইন্ড আউট করা এবং সেই প্রবলেম অনুযায়ী একটা সলিউশন দেওয়া। ঠিক আছে, আর থ্রেটটা কি, থ্রেটটা হচ্ছে ধরেন একটা কোম্পানির জন্য, যেমন বিকাশ কোম্পানির জন্য কিন্তু রকেট আর নগদ হচ্ছে একটা থ্রেট, থ্রেট না? কারণ কি, যারা তার কম্পিটিটর তার জন্য যে কোনো সময় রকেট আর নগদ কিন্তু বিকাশের মার্কেট নিয়ে নিতে পারে। তো তারা কিন্তু আসলে বিকাশের নগদ আর রকেট কিন্তু বিকাশের জন্য থ্রেট। তো এইগুলো আমাকে অ্যানালাইজ করতে হবে যে হ্যাঁ, নগদ যেহেতু আমার কাছে থ্রেট, আমার মার্কেট যে সময় নিয়ে নিতে পারে, সো আমাকে ঠিক ভালোভাবে আগাইতে হবে, আমাকে নগদের যে অ্যাডভান্স থাকতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে অ্যানালাইজ করতে হবে। তারপর হচ্ছে অ্যানালাইজিং স্ট্রেংথস এন্ড উইকনেস অফ দ্য অর্গানাইজেশন। তো আমার কোম্পানিতে আসলে কি কি স্ট্রেংথ আছে। তো ধরেন আমার কোম্পানির অ্যাডভার্টাইজিং যে ডিপার্টমেন্টটা আছে, তারা হচ্ছে খুবই ভালোভাবে অ্যাডভার্টাইজ করতে পারে।
সো আমার কোম্পানির ওইটা ধরেন আমার কোম্পানির জন্য একটা স্ট্রেংথ বা আমার একটা স্ট্রং পয়েন্ট। সো আমি আমার স্ট্রেংথের কাজে লাগাবো, তো আমার অ্যাডভার্টাইজিং টিমকে কাজে লাগাবো, লাগিয়ে সব জায়গায় আমার কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট চালাবো। আর উইকনেসটা হচ্ছে যে আমার কোম্পানির ধরেন কোন একটা ডিপার্টমেন্ট খুব উইক, বা আমার কোম্পানির একটা কিছু এমপ্লয় হচ্ছে খুব উইক, তো আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে যে আমার কোম্পানির উইকনেস কি কি, এবং সেই অনুযায়ী কি স্টেপস নিতে হবে। আর এই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং গুলা, এগুলা সাধারণত হচ্ছে 3 বছরে কম ফ্রেম টাইমের জন্য আমরা এই প্ল্যানিং গুলা করি। 3 বছরের চেয়ে বেশি টাইমের জন্য আসলে এই প্ল্যান গুলা করি, বা এই প্ল্যান গুলা এক্সিকিউট হইতে আমাদের 3 বছরের বেশি সময় লাগে। ঠিক আছে। আর এই প্ল্যানিং গুলো নরমালি কোম্পানির বা অর্গানাইজেশনের মিশনের উপরে বেস করে তৈরি করা হয় এই প্ল্যান গুলা। আর এই কোম্পানির টপ ম্যানেজমেন্টরা বা অর্গানাইজেশনের টপ ম্যানেজমেন্টরা আসলে এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং গুলা করে থাকে। এখন দেখি চলেন ট্যাকটিক্যাল প্ল্যানিং। তো ট্যাকটিক্যাল প্ল্যানিং এর সাধারণত টাইম ফ্রেম হচ্ছে আপনার 1 থেকে 3 বছর। তো যেই প্ল্যানটা আপনি 1 থেকে 3 বছরের জন্য করেন, বা যে প্ল্যানটা আপনার 1 থেকে 3 বছরের মধ্যে জন্য করেন, সেটা হচ্ছে আপনার ট্যাকটিক্যাল প্ল্যান। ঠিক আছে। আর 3 বছরের বেশি টাইম প্ল্যান করলে সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং। দেখেন এই ট্যাকটিক্যাল প্ল্যানিং হচ্ছে প্ল্যানিং রিলেটিভলি কনক্রিট এন্ড স্পেসিফিক মিনস টু ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজিক প্ল্যান। তো তার মানে কি স্ট্র্যাটেজিক প্ল্যানটা হচ্ছে আপনার বেশ একটু হাই লেভেলের প্ল্যানিং ছিল। যেমন উম, আহ, যেমন ধরেন আপনার কোম্পানিতে যেটা বলছিলাম যে 64 জেলার মধ্যে ওয়ালটনের শোরুম থাকবে। তো এই যে ডিসিশনটা নিলেন, এটা কি টপ ম্যানেজমেন্টটা নিলেন, এবং এটা কিন্তু একটা হাই লেভেলের ডিসিশন, এবং এইটা হচ্ছে এটার জন্য আপনি প্ল্যান করলে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ট্যাকটিক্যাল প্ল্যানিংটা কি? ট্যাকটিক্যাল প্ল্যান হচ্ছে আরেকটু ছোট এবং বেশ কনক্রিট টাইপের প্ল্যানিং। তো ধরেন 64টা জেলার আগে কি করতে হবে, বা এটার জন্য কি করতে হবে, এটার জন্য একটা টিম বানাবেন আপনি। ঠিক আছে। বা একটা একটা প্ল্যানিং করবেন, কিরকম প্ল্যানিং, যে সব জেলায় আগে কি যোগাযোগ করতে হবে। ঠিক আছে। সব জেলায় শোরুম বসানোর আগে কি সব জেলায় কোথায় কি করা যায় সেটাও একটা প্ল্যানিং করতে হবে। ঠিক আছে। তো সেই প্ল্যানিং গুলো ধরতে পারেন আপনার ট্যাকটিক্যাল প্ল্যানিং। আর টপ স্ট্র্যাটেজিক প্ল্যানিং বানায় কারা? টপ ম্যানেজমেন্ট। আর মিডিল লেভেল ম্যানেজাররা বানায় হচ্ছে আপনার ট্যাকটিক্যাল প্ল্যানিং। আর অপারেশনাল প্ল্যানিং কি? অপারেশনাল প্ল্যানিং হচ্ছে আপনার যেগুলার টাইম ফ্রেম 1 বছরের চেয়েও কম, যে প্ল্যানিং গুলো আপনার 1 বছরের চেয়েও কম কম টাইমের জন্য কি প্ল্যানিং করা হয় বা এক্সিকিউট হয়ে যায় 1 বছরের চেয়ে কম টাইমে, এগুলো হচ্ছে আপনার অপারেশনাল প্ল্যানিং। তো অপারেশনাল প্ল্যানিং কি হতে পারে? সাব ইউনিট গোলস অথবা স্পেসিফিক ওয়েজ টু অ্যাচিভ গোল। সাব ইউনিট গোলস কি হতে পারে একটা কোম্পানির? ধরেন 10 জনের একটা টিম আছে, যারা শুধুমাত্র 10-15 জন বা 100 জন একটা টিম আছে, যারা শুধুমাত্র ধরেন একটা কোম্পানিতে কি সাবান তৈরি করে। ঠিক আছে। তো আমার এই যে 100 জনের যে টিম, সেই টিমকে আমার পারফেক্টলি কি এফিশিয়েন্ট বানাইতে হবে, যেন এই 100 জন যেন তাদের পুরাটা দেয় কোম্পানির জন্য। ঠিক আছে। তো এই ধরনের ছোট যে প্ল্যান গুলা বা সাব ইউনিট যে গোল গুলা, সেগুলো হচ্ছে আপনার অপারেশনাল প্ল্যানিং এর মাধ্যমে এক্সিকিউট করা হয়। আচ্ছা, এখন দেখি চলেন অর্গানাইজিং কি। অর্গানাইজিং হচ্ছে এই যে দেখেন ইনভলভস ডেভেলপিং এন অর্গানাইজেশনাল স্ট্রাকচার। অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি বলছিলাম, যে সেলস ম্যানেজার কি হবে, প্রজেক্ট ম্যানেজার কি হবে, অর্গানাইজেশন কে কি হবে, কে কি করবে, এই জিনিসগুলো হচ্ছে আসলে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। তো এই অর্গানাইজেশনাল স্ট্রাকচার হচ্ছে ডেভেলপ করে কি অর্গানাইজিং এর মাধ্যমে। ঠিক আছে। সেকেন্ডলি কি বলতেছে, অ্যালোকেটিং হিউম্যান রিসোর্সেস টু এনশিওর দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ অবজেক্টিভ। তো আমাদের প্রত্যেকটা কোম্পানিতে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু এইচআর থাকে বা হিউম্যান রিসোর্স থাকে। ঠিক আছে। তো তাদেরকে ইউজ করে আমার অবজেক্টিভটা কি উদ্ধার করে নিতে হবে। ঠিক আছে। তাদেরকে কাজে লাগিয়ে বা আমার ম্যান পাওয়ার কাজে লাগিয়ে আমি আমার কোম্পানির অবজেক্টিভ কি অ্যাকমপ্লিশ করতে হবে আমাকে। ঠিক আছে।
আর অর্গানাইজিং এর আরেকটা কাজ হচ্ছে ইনভলভস দ্য ডিজাইন অফ ইন্ডিভিজুয়াল জব। তো অর্গানাইজিং এ কি করবে, আহ, আপনি প্রত্যেকের কি কি পার্সোনাল যে যে কাজ, যেমন প্রজেক্ট ম্যানেজারের একটা কাজ হবে, সেলস ম্যানেজারের আরেকটা কাজ হবে, অ্যাকাউন্ট অফিসারের আরেকটা কাজ হবে। তো তাদের আলাদা আলাদা কি কাজ সেগুলো আপনি ডিজাইন করবেন এবং আপনি লিখে দিবেন, এবং সেগুলো কিভাবে করতে হবে সেটাও আপনি লিখে দিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার অর্গানাইজিং এর একটা পার্ট। অর্গানাইজিংটা কি কি লেভেলে হতে পারে, একটা হতে পারে আপনার অর্গানাইজেশন লেভেলে, আরেকটা হতে পারে কি আপনার জব লেভেলে। অর্গানাইজেশন লেভেলে অর্গানাইজিংটা কিরকম হতে পারে, ডিসাইডিং হাউ বেস্ট টু ডিপার্টমেন্টালাইজ অর ক্লাস্টার jobs into department to coordinate efforts effectively. সো অর্গানাইজেশন লেভেলে অর্গানাইজেশন এরকম হতে পারে যে আপনি আপনার কোম্পানির ধরেন ফিনান্স ডিপার্টমেন্ট বানালেন, আপনার কোম্পানির অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট বানালেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বানালেন, আপনার কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট বানালেন, আপনার ডিপার্টমেন্ট আর কোম্পানির এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট বানাইলেন। তো এই যে আলাদা আলাদা যে ডিপার্টমেন্ট বানানো এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যে আলাদা আলাদা কাজ দিয়ে দেওয়া, এটা হচ্ছে অর্গানাইজিং এর একটা পার্ট, এবং সেটা হচ্ছে কি অর্গানাইজেশন লেভেল। আর জব লেভেলে কি হয়, প্রত্যেকটা মানুষকে আপনার কোম্পানির বা প্রত্যেকটা এমপ্লয়িকে আপনি আলাদা আলাদা কাজ দিবেন এবং তাদের ডিউটি লিখে দিবেন এবং তারা কিভাবে করবে এগুলো লিখে দেওয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে আসলে জব লেভেলের কাজ। দেখেন বেস্ট ডিজাইন ফর ইন্ডিভিজুয়াল জবস, মানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা এমপ্লয়ের যে আলাদা আলাদা কাজ সেগুলো আপনাকে কি লিখে দিতে হবে বা ডিজাইন করে দিতে হবে, এবং সেগুলো কিভাবে পালন করবে সেটাও আপনাকে ডিফাইন করে দিতে হবে। মিটিং যদি শেষ হয়ে যায় আপনারা সেম মিটিং এ আবার জয়েন করবেন। ঠিক আছে, আচ্ছা মিটিং এর টাইম শেষ, আপনারা সেম মিটিং আবার জয়েন